আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৪ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আপনার বাড়ি, আপনার ঘর, সব কিছু আপনার। তাহলে আমি বলার কে? আমি তো এই বাড়ির ২ দিনের অতিথি। আজ আছি, হয়তো কাল নেই। আমার কথা বলা শেষ হলে হঠাৎ জিলু রেগে গিয়ে আমাকে থাপ্পড় মারতে উদ্যত হয়। আমি তো ভয়ে চোখ বন্ধ করে নেই। কিন্তু না, মুখের কাছে হাত এনে থাপ্পড় না মেরে হাত মুঠিবদ্ধ করে দাঁত মুখ খিচে চোখ বন্ধ করে রাগটা হজম করে নেয়। আমি ভয়ে তখনও চোখ বন্ধ করে আছি। এদিকে ওনার বন্ধু লাইনে আছে। সে বারবার বলে যাচ্ছে, কিরে, কি হলো? এই মধুর কণ্ঠের অধিকারিণী কে রে? কথা বলছিস না কেন? আরও নানান কথা বলতে লাগলো। অন্যদিকে উনি চোখ খুলে যখন দেখলো আমি ভয়ে চোখ বন্ধ করে আছি, সেই সুযোগটাকেই আবার কাজে লাগালো। আমাকে বুঝতে না দিয়ে আচমকা আমার চুলের মুঠি শক্ত করে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আচানক এমন আক্রমণে আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করব। এদিকে উনি আমার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে কামড়াতে শুরু করেছে। অন্য হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আমার কোমর শক্ত করে ধরে বুকের সাথে জড়িয়ে ধরে। অন্যদিকে আমার ঠোঁট ফেটে রক্ত পড়ে পড়ে অবস্থা। ব্যথায় যন্ত্রণায় আমি ছটফট করছি। এদিকে চুল শক্ত করে টেনে ধরেছে বলে মাথায় ব্যথা পাচ্ছি। এমন মনে হচ্ছে চুল সব এখনই উপরে হাতে চলে আসবে। এতক্ষণ যাও নীরবে কান্না করছি আর ছটফট করছি। এবার আর পারলাম না, চিৎকার দিয়ে কান্না করে উঠি। কিন্তু কোনো লাভ হলো না, কারণ আমার ঠোঁটজোড়া ওনার মুখের ভেতর। আমার চিৎকার গোগো শব্দ হয়ে বেরিয়ে এলো শুধু। রাগের মাথায় একটা মানুষ কি করতে পারে আমার আইডিয়া ছিল না। আজ ওনাকে দেখে কিছুটা হলেও আইডিয়া হয়েছে। ব্যথায় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ঠোঁট কেটে রক্তের ধারা চিবুক বেয়ে গলা বেয়ে বুকের ভেতর প্রবেশ করছে। সেদিকে ওনার কোনো হোশ নেই। উনি আমাকে এতটাই শক্ত করে চেপে ধরে রেখেছে, মোট কথা আমি নড়তেও পারছি না। একটা মানুষের শরীরে এতটা শক্তি থাকে আমি ভাবতেই পারিনি। আমি আর পারছি না, নিস্তেজ হয়ে আসছে আমার শরীর। আমার দম যেন ফুরিয়ে আসছে। ধীরে ধীরে আমি চেতনা হারাতে শুরু করলাম। একসময় অজ্ঞান হয়ে পড়লাম। তারপর কি হলো আমি কিছুই জানি না। যখন আমার জ্ঞান ফিরে তখন সন্ধ্যা। জিলু রুমে ছিল না। নিজেকে আবিষ্কার করলাম কম্বল মুড়ি দিয়ে বালিশে শোয়া অবস্থায়। নিশ্চয়ই এই কাজটা উনি করেছেন। মনে পড়ল সকালের কথা, ওনার ভয়ঙ্কর রূপটার কথা। ঠোঁট জোড়া ফুলে আছে, ঠোঁটের নিচের অনেকটা অংশ কেটে গেছে, মুখে গলায় এখনো রক্ত শুকিয়ে আছে। কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না। বাড়িতে কাজের লোক আছে, মা আছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, অথচ কেউ আমার তালাশ করলো না। দুপুরের খাওয়ার জন্য কেউ জিজ্ঞেস করলো না। ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে। বিছানা থেকে উঠতে চাইতেই বুঝতে পারলাম মাথার চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ব্যথায় টনটন করছে। কি অমানসিক নির্যাতনটাই না করলো সকালে। আমি আস্তে আস্তে উঠে ওয়াশরুমে গেলাম। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছি না। এ কি অবস্থা হয়েছে একদিনে আমার। ঠোঁটে হাত দিয়ে দেখি উপরের নিচে দুটো ঠোঁট কেটে গেছে, ব্যথাও করছে প্রচুর। আমি আস্তে আস্তে পানি দিয়ে শুকিয়ে যাওয়া রক্তগুলো ধুতে লাগলাম। গায়ে হালকা পানি ঢেলে গোসল করে কাপড় চেঞ্জ করে বেরিয়ে এলাম। তারপর কম্বলটা গায়ে মুড়ি দিয়ে শুয়ে রইলাম। এই অবস্থায় মা যদি আমাকে দেখে কি ভাববে কে জানে। এমন সময় দরজায় ধাক্কা পড়ল। আমি বললাম, কে? শিখা বলে, ভাবি আমি শিখা। খালাম্মা কইল, দেখ গিয়া তোর ভাবি উঠছে কি না, তাই আইলাম। আমি বললাম, তুমি ভেতরে আসো, দরজা খোলা আছে। আমি মুখ ঢেকে উঠে বসলাম। শিখা আমার কথা মতো দরজা খুলে ভেতরে আসে। সে আমাকে দেখে মুচকি হেসে বলে, কাল রাইতে বুঝি ঘুম হয় নাই, তাই বুঝি আজ সারাদিন ঘুমাইছেন? আমি বললাম, তেমন কিছু না। শিখা বলে, সকালবেলা ভাইয়া বাহিরে যাইবার সময় বইলা গেল আপনারে যেন না উঠানো হয়। যতক্ষণ না আপনার ঘুম ভাঙছে ততক্ষণ পর্যন্ত যেন আপনারে ঘুমাইতে দেওয়া হয়। আপনি নাকি ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইতেছেন, এমনটাই তো কইল ভাইয়া। তাই তো খালাম্মা আমরা কেউই আপনারে ডাকতে আহি নাই। এখন খালাম্মা কইল আপনারে উঠাইতে, তাই ডাকতে আইলাম। শিখার কথা শুনে আমার বুঝতে আর বাকি রইল না। আমি যে সারাদিন অজ্ঞান হয়ে পড়েছিলাম সেটা কেউই জানে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে,
এক কাপ চা হবে? শিখা বলে, হ, আমি এখন লই আইতাছি। এই বলে চলে গেল। এদিকে আমার শাশুড়ি মা শিখা বেরিয়ে যাওয়ার পর এলো। আমাকে দেখে একটু ধমক দিয়ে বলে, সারাদিন না খেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস বুঝি? সকালের নাস্তাও খেলি না, দুপুরের খাবারও খেলি না। কি হয়েছে বলতো আমাকে? জিলু কি কিছু বলেছে তোকে? আমি কিভাবে বলবো মাকে সব কথা? সবটা শুনলে তো উনি খুব কষ্ট পাবেন। আমি কম্বল দিয়ে মুখ ঢেকে রেখেছি বলে উনি আমার ঠোঁট দেখতে পাচ্ছেন না। আমি বললাম, না মা, তেমন কিছু না, আসলে আমার শরীরটা ভালো লাগছে না, তাই ঘুমিয়েছিলাম। মা বলে, এখন কেমন লাগছে? আমি বললাম, ভালো। মা বলে, সকাল থেকে কয়েকবার ফোন করেছে তোর বাবা, তোর বড় ভাইয়া। এই নে ফোন, কথা বলে নে, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নে। আমি বললাম, এখন ভর সন্ধ্যা, খেতে ইচ্ছে করছে না, উনি আসুক তারপরে খাবো। মা বলে, ছেলেটাকে নিয়ে আর পারলাম না। আজকের দিনেও বাইরে কি করছে কে জানে। সেই সকালে বেরিয়েছে, এখনো আসার নাম নেই। দাঁড়া, আজ আসুক, তারপর ওকে বোঝাচ্ছি আমি। তুই কথা বলে নে, আমি যাই। এই বলে মা চলে গেল। আমি বাড়িতে ফোন দিয়ে সবার সাথে কথা বললাম। এখানে আমার সাথে যা যা হয়েছে আমি কিছুই বললাম না। বললে শুধু শুধু সবাই টেনশন করবে আমাকে নিয়ে, তাই ভালো মন্দ কথা বলে রেখে দিলাম। কিছুক্ষণ পর শিখা এলো আমার জন্য চা নিয়ে। আমি চাটা হাতে নিয়ে ফোনটা দিয়ে দিলাম মাকে দেওয়ার জন্য। শিখা দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। ভাবলাম গরম গরম একটু চা খেলে ভালো লাগবে, কিন্তু খাওয়া হলো না। এই গরম চা ঠোঁটে লাগাতেই পারলাম না, কাটা স্থানে লেগে আরও জ্বলে উঠছে। তাই চাটাকে ঠান্ডা করে খেলাম। শুয়ে বসে সময় কাটতে লাগলো আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজে, এখনও উনি বাসায় আসেনি। রাত 10টার দিকে নিচে জোরে জোরে কথার আওয়াজ শোনা যাচ্ছে। মা চেঁচামেচি করছে। উপর থেকে যা শুনতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে উনি বাসায় এসেছেন। ওনার উপরে মা চেঁচাচ্ছেন। এদিকে ওনার কোনো কথা শোনা যাচ্ছে না, যত সম্ভব চুপচাপ মায়ের বকুনি শুনছে। বেশ কিছুক্ষণ পর উপরে এলো। রুমে প্রবেশ করে কাঁধের ব্যাগটা চেয়ারে রেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি চুপচাপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। এদিকে ততক্ষণে শিখা রাতের খাবার রুমে দিয়ে গেল। সকালের ঘটনার জন্য জিলু খুব গিল্টি ফিল করছে। যেটা ও সকালে করেছে একদম ঠিক করেনি, কিন্তু এখন ভেবে কোনো ফায়দা নেই। এদিকে আমি সারাদিন না খেয়ে আছি শুনে আরও খারাপ লাগছে ওনার। জিলু মনে করেছে আমি ঘুমিয়ে আছি, তাই সে আমার মুখের সামনে এসে দাঁড়ায়। এবার সে স্পষ্ট দেখতে পেল সকালে তার দেওয়া শাস্তি আমার ঠোঁটে জল করছে। ঠোঁট সহ ঠোঁটের চারিপাশের অংশ লাল হয়ে ফুলে আছে, 2 ঠোঁট কেটে গেছে। এটা দেখে ওনার খুব খারাপ লাগলো, আবার কষ্টও হচ্ছে। জিলু আমার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, নিজের সবটুকু দিয়ে ভালোবেসে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়ে এখন এসব কি করছি আমি? কাল রাত থেকে আজ রাত পর্যন্ত শুধু কষ্ট দিয়েই গেলাম। ভালোবাসার অনুভূতি কি জিনিস ওকে সেটা অনুভব করাতেই পারলাম না। এমনকি কাল রাত থেকে এ পর্যন্ত না খাইয়ে রেখেছি। নিজেকে স্বামী বলে দাবি করি, অথচ এখনো পর্যন্ত স্বামীর দায়িত্ব পালন করতে পারলাম না। এসব ভাবতে ভাবতে উনি আমার পাশে বসে। আমি দাঁত মুখ খিচে ঘুমের ভাব ধরে পড়ে আছি। জিলু আমার দিকে তাকিয়ে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর আমার ঠোঁটে হাত বুলিয়ে চুপ করে বসে থাকে। মনের মধ্যে হাজারো সংকোচ বাসা বেঁধেছে। সব কিছুকে উপেক্ষা করে জিলু আমার কপালে চুমো দিতে উদ্যত হয়। আমার মুখের বেশ কাছে চলে এসেছে ওনার মুখ। তখনই আমি চোখ খুলে ওনার দিকে তাকাই। আমি চোখ খুলে তাকিয়ে আছি দেখে জিলু কিছুক্ষণের জন্য থমকে যায়, আমার চোখের দিকে তাকিয়ে থাকে। এবার সে আমাকে অবাক করে দিয়ে সরাসরি আমার কপালে চুমো দিয়ে আবার আমার দিকে তাকিয়ে থাকে, তাও আবার মুখের একদম সামনে, চোখে চোখ রেখে। আমিও শুধু তাকিয়েই রইলাম, কিছু বলার সাহস হলো না আমার। আসলে আমার কথা বলতে ইচ্ছেই করছে না। বেশ কিছুক্ষণ পর আমি অন্যদিকে ফিরে শুয়ে রইলাম। জিলু বেশ বুঝতে পারলো আমি ওর সাথে কথা বলতে ইচ্ছুক নই। জিলু আমার মাথায় হাত বুলিয়ে বলে, শিখা খাবার দিয়ে গেছে, উঠে পড়ুন, খাবার খেয়ে নিন। আমি কিছু বললাম না। জিলু আবার বলে, কি হলো, উঠছেন না কেন? উঠে আসুন। এবার আমি বাধ্য হলাম কথা বলতে। আমি বললাম, আমি খেতে পারবো না, ঠোঁটে অনেক ব্যথা।
কথা বলতেও কষ্ট হচ্ছে, তাই আমাকে একটু চুপচাপ থাকতে দিন। আমার কথা শুনে জিলু চোখ বন্ধ করে ভাবতে লাগলো, সত্যিই তো, ঠোঁটে ব্যথা করলে খাবে কি করে? খাওয়ার জন্য তো মুখ হাঁ করতে হবে। না, অন্য কিছুর ব্যবস্থা করতে হবে, যেটা ও হাঁ না করে খেতে পারবে। কথাগুলো ভেবে জিলু উঠে গিয়ে ঢেকে রাখা খাবারগুলো খুলে দেখতে লাগলো পাতলা ডাল আছে কিনা। যখন দেখলো পাতলা ডাল আছে, তখন ওর মুখে একটা হাসি ফুটে উঠল। জিলু আমার কাছে এসে আবার আমার পাশে বসে বলে, পাতলা ডাল আছে, সেটা খেতে পারবেন, উঠুন। ওনার কথা শুনে আমি উঠে বসলাম, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। এভাবে কোনোদিন আমি না খেয়ে থাকিনি, এই প্রথমবার আমি এতটা সময় না খেয়েছিলাম। আমি উঠে বসতেই জিলু ডালের বাটিটা একটা প্লেটের মধ্যে রেখে সাথে ছোট একটা চামচ দিয়ে আমাকে ধরিয়ে দিল। আমি কিছু না বলে খাওয়ার চেষ্টা করলাম। খেতে পারছি ঠিকই, তবে ঠোঁটে জ্বালা করছে, কিন্তু তারপরেও একটু খেলাম। বাকিটা রেখে দিয়ে ওয়াশরুমে গিয়ে ঠোঁট ধুয়ে নিলাম। আমি বেরিয়ে আসতেই জিলু বলে, কি হলো, পুরোটা তো শেষ করলেন না? আমি বললাম, আমার ঠোঁট জ্বালা করছে, আমি আর খাবো না। জিলু আমার কথা শুনে মাথা নিচু করে নিল। জিলু কিছুটা খেয়ে হাত ধুয়ে নিল। পুরো খাবার কেন শেষ করলো না আমি জিজ্ঞাসা করলাম না। শিখাকে ডাকা হলো সব নিয়ে যাওয়ার জন্য। সে এসে একে একে সব নিয়ে গেল। আমি উঠে নিচে বিছানা করে শুয়ে পড়লাম। আজ জিলু দেখেও কিছু বলল না, সেও চুপচাপ শুয়ে পড়ল। জিলু ঘুমিয়েছে কি না আমি জানি না, কিন্তু আমার ঘুম আসছিল না। ঠোঁটে ব্যথা, পায়ে ব্যথা, সাথে মাথার ব্যথা, সব মিলিয়ে যেন অস্বস্তি একটা কারবার। বেশ অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লাম। রাতে মেডিসিন খেয়ে শোয়ার কারণে সকালে ঘুম ভাঙতে দেরি হলো। ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি জিলু খাটের উপর কাত হয়ে শুয়ে হাতের উপর মাথার ভর দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। প্রথমে আমি দেখে চমকে উঠি, তারপর অন্যদিকে ফিরে শুতে যাব। তখনই দেখি বালিশের কাছে লাল টুকটুকে একটা ফুটন্ত গোলাপ, সাথে একটা চিরকুট। এসব দেখে আমি ওনার দিকে তাকাতেই উনি মুচকি হাসে। বুঝতে পারলাম এগুলো উনি রেখেছে। এবার আমি ওনাকে অবাক করে দিয়ে বিছানা থেকে উঠে গোলাপ আর চিরকুটটা নিয়ে জানালা দিয়ে ফেলে দিলাম। পরেও দেখলাম না চিরকুটে কি লেখা ছিল। এটা দেখে জিলুর মুখটা কালো হয়ে গেল, সাথে মনেও কষ্ট পেল। জিলু মনে মনে বলে, একটিবার পড়ে তো দেখতে পারতে আমি কি লিখেছি, তারপর না হয় ফেলে দিতে। কেন এত অ্যাটিটিউড দেখাচ্ছ? আমি যে মুখে না বলা কথাগুলো কাগজে লিখে তোমাকে দিয়েছি। কোনো সমস্যা না, আজ থেকে তো মাত্র শুরু করলাম। প্রতিদিন আমি তোমাকে আমার ভালোবাসা এজাহার করব, ঠিক একইভাবে। আমিও দেখি তুমি কত আমাকে এড়িয়ে যেতে পারো। কথাগুলো ভেবে আমাকে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সামনে এক্সাম, তাই এখন কলেজ মিস করা চলবে না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে রেডি হয়ে নাস্তা করে চলে গেল। আমার সাথে আর তেমন একটা কথা হয়নি। এদিকে উনি চলে যাওয়ার পর আমি তাড়াতাড়ি শিখাকে ডাকলাম। শিখা উপরে এসে আমাকে বলে, কি হয়েছে ভাবি, আমারে ডাকলেন কেন? আমি বললাম, তুমি তাড়াতাড়ি বাড়ির পেছনে যাও। আমি কিছুক্ষণ আগে একটা গোলাপ আর চিরকুট ফেলেছি, সেগুলো খুঁজে নিয়ে আসো প্লিজ। শিখা আমার কথা মতো চলে গেল। বেশ কিছুক্ষণ পর চিরকুট আর গোলাপ নিয়ে এলো। আমি ওর হাত থেকে এগুলো নিয়ে ওকে বললাম, খবরদার, এই ব্যাপারে যেন তোমার ভাইয়া না জানে। শিখা বলে, আপনি চিন্তা করেন না, আমি ভাইয়ারে কিচ্ছু কমো না। আমি জানি এই গোলাপ আপনারে ভাইয়া দিছে। আরে, আমার সামনেই তো লইয়া আইলো বাগান থেকে। আমি বললাম, সে যাই হোক, কিন্তু তুমি প্লিজ তোমার ভাইয়াকে বলো না। শিখা আমাকে আশ্বস্ত করে চলে গেল। আমি গোলাপ ফুলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ উপর থেকে ফেলার কারণে মাটি লেগে গিয়েছিল। এই প্রথম কেউ আমাকে একটা গোলাপ দিল, তাও সেটা নিজের স্বামী। সেটাকে আমি কি করে ফেলে দেই? যদিও আমাদের মাঝে এখনো মনোমালিন্য চলছে, তাতে কি হয়েছে? গোলাপটা তো আমি রাখতেই পারি। বেশ কিছুক্ষণ গোলাপটা হাতে নিয়ে দেখলাম। গোলাপটা খুব সুন্দর, সতেজ আর খুব তাজা। গোলাপটা পাশে রেখে চিরকুট খুলে পড়তে লাগলাম। ভালোবাসা কি জানেন? ভালোবাসা আসলে একটা নিঃশব্দ ভাষা, যেখানে কোনো শব্দের প্রয়োজন হয় না, শুধু চোখের দৃষ্টিতেই বলা হয়ে যায় হাজার কথা। ভালোবাসা এমন এক অদ্ভুত, যা তার নিঃসঙ্গ জীবনকে ভরে তোলে রঙিন স্বপ্নে।
ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন আপনি আপনার স্বার্থ ভুলে ভালোবাসার মানুষকে সুখে রাখতে চাইবেন। ভালোবাসা আসলে একটা জিনিসই শেখায়, তা হলো আপনি থাকলেই আমার পৃথিবী পরিপূর্ণ। ভালোবাসি, শুধু ভালোবাসি। আর আপনার সাথে বাজে ব্যবহার করার জন্য আর আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। সরি, আই এম রিয়েলি সরি। ক্ষমা করুন আমাকে। চিরকুটটা পরে ঠোঁটের কোণায় একটা হাসি ফুটে উঠল। এত কষ্টের মাঝেও আমার মুখে হাসি, কারণ এই প্রথম কেউ আমার জন্য কাব্য লিখেছে। আমি চিরকুট আর গোলাপ ফুলটা খুব যত্নে লুকিয়ে রাখলাম, এমন জায়গায় রাখলাম যাতে ওনার চোখে না পড়ে। উনি তো জানে আমি ফেলে দিয়েছি। দুপুর 2টার দিকে উনি বাসায় চলে আসে। আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসে, তাও আবার মিমি চকলেট, যেটা আমার খুব পছন্দের। রুমে এসে কাদের ব্যাগ থেকে দুটো মিমি চকলেটের প্যাকেট বের করে আমাকে দিয়ে বলে, এই দুটো আপনার জন্য, প্লিজ এগুলো আবার জানালা দিয়ে ফেলে দেবেন না। আমি ওনার হাতে মিমি চকলেট দেখে খানিকটা অবাক হই, কারণ উনি কিভাবে জানলো যে মিমি চকলেট আমার পছন্দ। আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে জিলু বলে, কি হলো নিন, আপনার কি চকলেট পছন্দ হয়নি? আপনি কি মিমি চকলেট খান না? আমি কিছু না বলে ওনার হাত থেকে চকলেট দুটো নিলাম। জিলু বলে, ধন্যবাদ চকলেট নেওয়ার জন্য। দুপুরের খাবার খেয়েছেন? আমি দুই দিকে মাথা নাড়িয়ে বুঝালাম, না। জিলু বলে, দিনের 2টো বাজে আর আপনি এখনো খাবার খাননি। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর দুজন খেতে যাব নিচে। এই বলে উনি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। জিলু বলে, চলুন খাবার খেতে। আমি বললাম, আমি যাব না। জিলু বলে, কেন, খিদে পাইনি আপনার? আমি বললাম, এই অবস্থায় আমাকে দেখলে সবাই কি ভাববে? ঠোঁটের এই অবস্থা নিয়ে আমি নিচে যেতে পারবো না। জিলু ব্যাপারটা বুঝতে পেরে নিচে গিয়ে আমার জন্য খাবার নিয়ে এলো, কিন্তু আমি আজও ঠিকমতো খাবার খেতে পারলাম না ঠোঁটের জন্য। শুধু পাতলা ডালটা খেয়ে কোনো রকম পেট ভরলাম। আজ শাশুড়ি মা বাসায় নেই, উনি অফিসে গেছেন। খাওয়া দাওয়ার পর জিলু একটু ঘুমিয়ে নিল। তারপর কলেজের অ্যাসাইনমেন্ট করতে লাগলো, তাও আবার এই রুমে না, অন্য রুমে, পাশে তার স্টাডি রুম। সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যারও বেশ কিছুক্ষণ পর শাশুড়ি মা বাসায় এলো। বাসায় এসে জিলুকে নিজের রুমে ডেকে নিয়ে গিয়ে বলে, তোর সাথে আমার কিছু কথা ছিল। জিলু বলে, বলো। মা বলে, তোদের বিয়েটা তো এমনি হয়েছে, এখন বিয়েটা ধুমধাম করে দিয়ে সবাইকে জানানো প্রয়োজন। তুই কি বলিস? জিলু বলে, আমি চাই বিয়ের অনুষ্ঠান যাই হোক, সব আমার এক্সামের পরে। এখন আপাতত যদি সে বাড়িতে যেতে চায় তাহলে যাবে, সমস্যা কি? এতে আমার কোনো আপত্তি নেই। মা বলে, ঠিক আছে, যেমনটা তুই চাইবি, যা তাহলে। বৌমা রুমে একা আছে, ওর পায়ের কি অবস্থা এখন? আমি তো সারাদিন অফিসের কাজেই বিজি ছিলাম। জিলু বলে, এখন আপাতত অনেকটা ভালো আছে। এই বলে রুমে চলে এলো। রাতে খাওয়া দাওয়ার পর জিলু আবার পড়ার জন্য চলে গেল স্টাডি রুমে। আমি নিচে বিছানা করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। এবার আমি উঠে বসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বাজে। এদিকে উনি এখনো আসেনি রুমে। মনে মনে ভাবলাম, উঠে গিয়ে দেখি উনি কি করছে। আমি এবার বিছানা ছেড়ে উঠে আস্তে আস্তে ওনার রুমের দরজার কাছে গেলাম। রুমের দরজা ভেজানো ছিল। আমি একটু করে খুলতেই ক্যাচ ক্যাচ শব্দ হলো। দরজার শব্দ শুনে জিলু পিছনে না তাকিয়ে বলে, কিরে শিখা, তুই এত রাতে এখানে কি করছিস? ঘুমাসনি এখনো? এসেছিস যখন ভালোই হয়েছে। আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয় তো, মাথাটা খুব ধরেছে। যা, একটু তাড়াতাড়ি নিয়ে আয়। আমি তো দরজা ধরে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছি। এখন কি করি? আমি কিছু না বলে নিচে চলে গেলাম। নিচে তো নেমে এলাম, কিন্তু রান্নাঘর কোন দিকে সেটাও তো জানি না। এই বাড়িতে আসা অবধি আমি তো নিচেই নামিনি। কার ঘর কোনটা, কোনটা কি রুম বা রান্নাঘর কোন দিকে, কিছুই জানি না। এখন কি করি? ভাগ্য ভালো যে এখনো ড্রয়িং রুমের লাইট জ্বলছে, তাই সব কিছু দেখতে পাচ্ছি। নিচে যতগুলো রুম আছে সবগুলো রুমের দরজা বন্ধ আছে, শুধু একটা রুম ছাড়া। আমি ধীরে ধীরে সেই রুমের দিকে এগিয়ে গেলাম। ভাগ্য ভালো যে এটাই রান্নাঘর। রান্নাঘরের লাইট অন করে প্রত্যেকটা কবাট খুলে দেখতে লাগলাম কোথায় কি আছে।
একটা কবাটে দেখি চা কফির সরঞ্জাম রাখা আছে। ভালোই হলো, সামনে রাখা আছে সব। আমি এবার ওনার জন্য কফি বানালাম, পানি ছাড়া শুধু দুধ দিয়ে। বেশ কড়া করে কফিটা বানিয়েছি, জানি না কেমন হয়েছে। আমি ছোট একটা ট্রেতে করে কফিটা নিয়ে উপরে চলে এলাম। যেহেতু আমার হাঁটতে একটু সমস্যা হচ্ছে পায়ের জন্য, তাই একটু সময় লাগলো উপরে আসতে। আমি কফিটা নিয়ে ওনার রুমে প্রবেশ করি। দরজার আওয়াজের কারণে উনি বুঝতে পারল কফি নিয়ে এসেছে। জিলু বলে, এনেছিস কফি? এখানে রেখে তারপর যা। আর হ্যাঁ, যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যাস। জিলু নিজের পড়া নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে এদিকে না তাকিয়েই কথাগুলো বলছে। আমি কফিটা ওনার সামনে রেখে দাঁড়িয়ে রইলাম। উনি অনুভব করতে পারল যে কফি রেখে দাঁড়িয়ে আছি। জিলু বলে, কিরে, কিছু কি বলবি? আমি তো কোনো কথাই বলছি না। জিলু আবার বলে, কিছু না বললে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা, ঘুমোতে যা। আমি তারপরেও কথা বলছি না, শুধু চেয়ে চেয়ে ওনার হাতের লেখা দেখছি। এবার উনি বিরক্ত হয়ে ধমকে সুরে এদিকে ফিরে কিছু বলতে যাবে, হঠাৎ আমাকে দেখে যা করলো। আমি তো ভয়ে আতঙ্কে আটকে উঠি, চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ি। আমি মোটেও ভাবতে পারিনি এমন কিছু হবে, আর উনি এমন করবে। দিনে দুপুরে কেউ ভয় পায়? সরি, দিন দুপুর না, রাত তো এখন 11:30 বাজে। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।